আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো অনেকে অনুরোধ করছে যে ভাইয়া আপনাদের পেইড ব্যাচের একটা ক্লাস উন্মুক্ত করে দিয়েন। সো এটা একটা পেইড ব্যাচের ক্লাস, সকলের জন্য উন্মুক্ত। পেইড ব্যাচে একটু থেমে থেমে পড়ানো হবে। ওই ক্লাসটার মতো আসলে খুবই দ্রুত কথা বলা হবে না। সো এখানে একটু ধৈর্য সহকারে থাকতে হবে। আশা করছি অনেক বেশি হেল্প হবে। আর ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপ কমেন্টে দেওয়া আছে। 48টা ফ্রি ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। কমেন্টে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে 48টা ক্লাস দেখে নিবা। আমি আর কথা বলতেছি না, আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন ক্লাসে। একেবারেই আমরা একটু সময় নিব না। চলো আমরা ন্যারেশন, আমরা যেখান থেকে ন্যারেশন পড়ছিলাম, ন্যারেশন মনে আছে? ন্যারেশন কতদূর পড়ছিলাম রে? ন্যারেশনের ন্যারেশন কতদূর পড়ছিলাম মনে আছে? মনে আছে কি ন্যারেশনের কতদূর পড়ছিলাম? গতদিনের ক্লাসটা তোমরা দেখছিলে কি? গতদিনের ক্লাসটা কি তোমরা দেখছো? যারা আছো ন্যারেশনে, গতদিনের ক্লাসটা দেখছো কিনা একটু আমাকে জানাও। গতদিনের ক্লাস আমরা ন্যারেশন যে পড়ছিলাম দেখছো কি? যদি না দেখো তাহলে তো বলতে পারবে না। দেখো নাই? দেখো না? শেষের দিকে তোমরা থাকো নাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। ন্যারেশন ন্যারেশন সম্ভাব্য ইন্ট্রোগেটিভ পর্যন্ত পড়ানো হয়েছে। ঠিক আছে? ন্যারেশন সম্ভাব্য ইন্ট্রোগেটিভ পর্যন্ত পড়ানো হয়েছে। সম্ভাব্য ইন্ট্রোগেটিভ পর্যন্ত ন্যারেশন শেষ। আমরা আজকে ইম্পারেটিভ থেকে আলোচনা করব। ঠিক আছে? ন্যারেশন আজকে আমরা ইম্পারেটিভের আলোচনা করব। তো ন্যারেশন এই মাস্টার থেকে বোঝা একটু একটু ক্রিটিক্যাল। ঠিক আছে? ন্যারেশন মাস্টার ইংলিশ থেকে বোঝা একটু একটু ক্রিটিক্যাল। সেক্ষেত্রে কি করব? আমি আমার আরেকটা শীট তোমাদেরকে পড়াবো। জাস্ট এটা মাস্টার ইংলিশের থেকে একটু ইজিয়েস্ট ওয়েতে, হ্যাঁ, আসলে আলাপ করা হয়েছে। চলো আমরা ইম্পারেটিভের আলাপটা দেখি। ইম্পারেটিভের আলাপটা একটু এই শিটের পিডিএফ স্ক্রিনশট করবা রে ভাই। স্ক্রিনশট করো, এই যে এই জায়গাটা স্ক্রিনশট করবা। এই শিটের পিডিএফ, এটা আমার একটা বই ছিল, বইটা আমরা এখনো পাবলিশ করি না। এটা কি দেওয়া সম্ভব বলো? এটা আমি তো কথা দেই নাই যে আমি মাস্টার ইংলিশ মানে আমার বইয়ের পিডিএফ দিব তোমাদেরকে, বলছি কোথাও? কোথাও বলি নাই। ঠিক আছে? হ্যাঁ। তো এই শীটের পিডিএফ চাওয়াটা কিন্তু মানে সুন্দর না। এই শীটের পিডিএফ চাওয়া না তোমরা। ঠিক আছে? এই শীটের পিডিএফ চাওয়া সুন্দর না। তোমরা, আমি বোঝাবো যেইভাবে তোমরা সেইভাবে করে বুঝবা। ওকে? ওকে, তাহলে আমরা প্রথমে ইম্পারেটিভে খেয়াল করো। ইম্পারেটিভ দ্বারা যখন আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধ বোঝালে, খেয়াল করো, ইম্পারেটিভ দ্বারা, এই যে ইম্পারেটিভ দ্বারা আদেশ অনুরোধ উপদেশ নিষেধ এগুলো বোঝালে, তাহলে দেখো এখন এটা কোথায় বোঝাবে এইটা আলোচনা করি আগে। এখানে দেখো এই যে ন্যারেশনে তোমার এই অংশটা থাকবে, দ্য টিচার সেড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ। মানে টিচার তার শিক্ষার্থীদেরকে, পিপলস মানে শিক্ষার্থী, টিচার তার শিক্ষার্থীদেরকে বলেছিল স্ট্যান্ড আপ মানে কি? উঠে দাঁড়াও। তাহলে এখানে খেয়াল করো তো, তোমরা আমাকে বলো তো, টিচার যে তার শিক্ষার্থীদেরকে বলেছে যে স্ট্যান্ড আপ, দ্য টিচার তার শিক্ষার্থীদের দেখো, দেখো টিচার তার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে কি বলছে? স্ট্যান্ড আপ। মানে কি? টিচার তার পেইড ব্যাচে, সরি, তোমার শিক্ষার্থীদেরকে উঠে দাঁড়াইতে বলছে। এখন টিচার এইখানে বলো তো, এখানে তুমি কি বুঝলা? শিক্ষক এখানে তাকে অনুরোধ করছে, নাকি আদেশ করছে, নাকি অর্ডার করছে, উপদেশ দিছে, নাকি নিষেধ করছে? এখানে টিচার আদেশ করছে। এই যে টিচার আদেশ করলো না, তাহলে এই যে প্রথম বাক্যের এই জায়গাটা মার্ক করবা। এই ভার্বের জায়গায় আদেশের ইংলিশ হচ্ছে অর্ডার্ড। তাহলে দ্য টিচার অর্ডার্ড। তারপরে হিজ পিউপিলস এর জায়গা হিজ পিউপিলস থাকবে। এই পর্যন্ত বুঝছো? তাহলে এই ন্যারেশনটা সলভ করতে গেলে কি করতে হবে? এই ন্যারেশনটা সলভ করতে গেলে প্রথমে, ইম্পারেটিভের ন্যারেশন সলভ করতে গেলে আহ প্রথমে পুরো বাক্যের অর্থটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? পুরো বাক্যের অর্থটা আমাদেরকে জানতে হবে। তারপর কি করতে হবে বলতো? পুরো বাক্যের অর্থ জানার পরে কি করতে হবে? পুরো বাক্যের অর্থ জানার পরে, পুরো বাক্যের অর্থ জানার পরে আমাদেরকে বুঝতে হবে যে সেটা আদেশ, উপদেশ, না অনুরোধ, না নিষেধ, কি বোঝাইলো। যদি আদেশ বোঝায় তাহলে আমরা প্রথম বাক্যের ভার্বে অর্ডার দিব। যদি নিষেধ বোঝায় তাহলে প্রথম বাক্যের ভার্বে ফরওয়ার্ড দিব। যদি উপদেশ বোঝায় প্রথম বাক্যের ভার্বে কি দিব আমরা? অ্যাডভাইস। এইটা বুঝছো এই পর্যন্ত? ঠিক, বুঝছো কি? ওকে। এই জিনিসটা কিন্তু না বোঝার কারণে ন্যারেশন পোলাপান বুঝে না, সলভ করতে পারে না। ঠিক আছে?
তাহলে এখন দেখো এই পর্যন্ত, তাহলে এই থেকে এই পর্যন্ত তো মিল আছে, রাইট? এই পর্যন্ত মিল আছে না? এই যে পিউপিলস পর্যন্ত ঠিক আছে না? এখন দেখো স্ট্যান্ড আপ আছে না? এই ইম্পারেটিভ এর ন্যারেশনে জাস্ট এই স্ট্যান্ড আপের সামনে ইনভার্টেড কমাটা উঠে দিয়ে একটা টু বসাই দিলে হয়ে যাবে। বুঝলা কি? ইম্পারেটিভ এর ন্যারেশনে স্ট্যান্ড আপের সামনে জাস্ট একটা টু বসাই দিলে হয়ে যাবে। বুঝছো? তাহলে এই ন্যারেশনটা কি ক্লিয়ার? এই ন্যারেশনটা ক্লিয়ার? আমার কথা কি বোঝো নাই? বোঝো নাই? এই ন্যারেশনটা ক্লিয়ার না? আচ্ছা, আমরা পরবর্তীতে পরের ন্যারেশনটাই যাই। দেখো খুবই সহজ, কিন্তু আমি প্রশ্ন সলভ করাবো এই ন্যারেশনের, আরো 3টা রুলসের প্রশ্ন সলভ করাবো। এখন খেয়াল করো, এখানে আর একটা যে এখন যে তবে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ পরিষ্কার না বোঝাইলে টোল্ড অথবা আস্ক বসাবো। এখন পুরো বাক্য আগে পড়ো, প্রথমে পুরো বাক্য পড়বা। হি সেড টু করিম, সে করিমকে বলেছিল গো উইথ মি, আমার সাথে চলো। এখন এইখানে সে হয় এখানে দেখো সে অর্ডারও করতে পারে, অনুরোধও করতে পারে, আবার তোমার কিছুই না করতে পারে। এখানে ধরো এখানে কিছু বুঝতেছো কি? গো উইথ মি, আমার সাথে চলো, কারণ সেটা কিভাবে বলছে সেটা তো আমি বুঝতেছি না। বুঝতেছি কি? করিম তো সে তার বন্ধু না বড় ভাই না আঙ্কেল, কিছু কিন্তু বুঝতেছি না। তাহলে আমি এখানে এই বাক্য দেখে আদেশ, উপদেশ, অনুরোধ কিছু বুঝি নাই। এই কারণে আমি প্রথম বাক্যের ভার্ব কি করব? প্রথম বাক্যের ভার্বে আস্কড অথবা টোল্ড বসাবো। মনে থাকবে? তাহলে এই যে হি সেড টু মি, হি সেড টু করিম, এই জায়গায় কি বসালাম আমরা? হি আস্কড অথবা টোল্ড করিম। বুঝছো? আর পরে কি করছি? এই পর্যন্ত যখন হয়ে যাবে তারপরে ইনভার্টেড কমাটা উঠে দিয়ে গো এর সামনে জাস্ট একটা টু বসাবো। তাহলে টু গো, টু গো। এখন উইথের জায়গায় থাকলো। এখন মিটা কোন পারসন? ফার্স্ট পারসন। আমি গতকাল পড়াইছিলাম ফার্স্ট পারসন থাকলে প্রথম বাক্যের সাবজেক্ট কে গিয়ে ধরবে। প্রথম বাক্যের সাবজেক্ট কি? হি, রাইট? প্রথম বাক্যের সাবজেক্ট কি? হি। এই যে হি আমরা এখানে নিলাম, প্রথম বাক্যের সাবজেক্ট হি। এখন এইখানে কি মি সাবজেক্টিভ ফর্ম আছে নাকি অবজেক্টিভ ফর্ম আছে? মি আছে অবজেক্টিভ ফর্ম। তা হি এর অবজেক্টিভ ফর্ম এখানে বসাইতে হবে হিম। এই কারণে এখানে হিম বসছে। কি বোঝো নাই আমাকে এখন বলো এখান থেকে? কি বোঝো নাই আমাকে এখন থেকে বলো? কোন জায়গায় কি মানে মানে তোমরা বোঝো নাই এমন কোন জায়গা আছে এখানে? এখানে বোঝো নাই এমন কোন জায়গা আছে? এইখানে বোঝো নাই? হ্যাঁ, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তারপরে আসো, পরেরটা আসো, পরের ধারণায় আসো। পরে কি বলছে যে এবার দেখো, যদি নিষেধ মানে নেগেটিভ থাকে, নেগেটিভ বুঝো তো? নেগেটিভ বাক্য বুঝো না? এই যে এখানে দেখো যে নেগেটিভ, মাদার সেড টু হার সন ডু নট রান ইন দ্য ডোন্ট রান ইন দ্য সান। মানে মাদার তার সন্তানকে বলেছিল যে বাবা রোদে দৌড়াইও না। তাহলে মা তার সন্তানকে এই পুরো বাক্য দ্বারা কি করতেছে? মা তার সন্তানকে নিষেধ করতেছে। কে নিষেধ করতেছে? মা নিষেধ করতেছে। তাহলে এই মায়ের পরের যে ভার্বটা আছে সেই ভার্বটা হবে তোমার নিষেধ করা। নিষেধের ইংলিশ হচ্ছে কি? ফরবেড। নিষেধের ইংলিশ কি? ফরবেড। এখন তো আচ্ছা, এটা দুই ভাবে। যদি তুমি ফরবেড দিয়ে করো তাহলে এই নটটা আর লিখতে হবে না। আর যদি তুমি ওই অন্য মানে রিকোয়েস্ট বা অর্ডার দিয়ে করো, এখানে দেখো মা সন্তানকে নিষেধও করছে, আবার মা সন্তানকে আদেশও করতে পারে যে দেখ তুই রোদে যাবি না। বলতে পারে না? আদেশ করতে পারে না মা সন্তানকে? পারে কিন্তু। আবার নিষেধও করতে পারে। তাহলে যদি তুমি নিষেধ করা, নিষেধ করা অর্থ দুই ভাবেই তুমি বোঝাও। দেখো নেগেটিভ বাক্য যদি এরকম হয়, যদি নেগেটিভ এই যে ডু নট আছে না, এরকম হলে তুমি যদি আমরা দুই ভাবে করব। আমরা দেখো কে নিষেধ করছিল বা কে অর্ডার করছিল? মাদার। এই মাদার লিখলাম। তারপরে সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো? আমরা প্রথমে অর্ডার দিয়ে করব। তাহলে মাদার অর্ডার, ঠিক আছে? হারসনের জায়গায় হারসন। এখন খেয়াল করো, কোন একটা ডু নিয়ে আসতে হয়, ঠিক আছে? এখন যেহেতু আমরা অতিরিক্ত ডুটা আমরা ন্যারেশন, ঠিক আছে, মানে ওটা লিখতে হবে না। তাহলে আমরা ইনভার্টারকে দিয়ে উঠাই দিলে আমাদের আর বাকি থাকলো কি? নট থাকলো না? এই নটের জায়গায় লিখলাম, পূর্ণাঙ্গ রূপ লিখলাম। আর একটা বিষয় কি পড়ালাম একটু আগে, যে ইম্পারেটিভে ভার্বের আগে একটা টু বসাইতে হয়। সেই টুটা এখানে পাইলা? তারপরে কি করতে হয়? ভার্বটা বসাইতে হয়, বাকিটা ফিনিশ করে দিতে হয়। কে বোঝো নাই এই জায়গাটা আমাকে বলো? কে নাই? এই ব্যাচটা রানিং আলমগীর হোসেন। তো এইটা কে
বলো এটা কে বোঝো নাই, এটা কে বোঝো নাই। এরপরের নিয়মে আসো, আমরা এইটাই আবার ফরওয়ার্ড দিয়ে করব। কিভাবে করব দেখো, কি বলছিল, মা নিষেধ করছিল না বাক্যের অর্থে, তাহলে মাদার কি হবে, মাদার ফরওয়ার্ড মানে নিষেধ করা। এখন এখন ফরওয়ার্ড মাদার ফরওয়ার্ড সন হারসন লিখলাম, তারপরে একে ডু নটটা পুরোটা কেটে দিয়ে টু বসাই দিলাম তাদের আগে, টু রান ইন দ্য সান। এখন প্রশ্ন আসে না যে ভাইয়া নট কোথায় গেল, নট কোথায় গেল, এই প্রশ্ন আসে না তোমাদের মাথায়? অবশ্যই আসে। নট উঠে গেছে, কারণ ফরওয়ার্ড শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? ফরওয়ার্ড মানেই নট আছে, এইখানে একটা একটা নট উজ্জ থাকে, নিষেধ অর্থ, নিষেধ, নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই নটটা এখানে আর বসাইতে হয় না। ঠিক আছে, তোমরা যদি আমার, জি হ্যাঁ হতে পারে, কিন্তু প্রহিবিটেড ব্যবহার কোথাও দেখি না আসলে। ঠিক আছে, এই এই কয়েকটাই ব্যবহার করার চেষ্টা করবা, অপশনে না থাকলে নিজে থেকে ব্যবহার করার দরকার নেই, রিটেন ইংলিশে যেখানে হোক এই আমি যে রুলস গুলো পড়াচ্ছি এর মধ্যে করবা। ওকে, তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি আছে না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি এই পর্যন্ত আমাদেরকে অর্থ বুঝতে হবে না। ঠিক আছে, কি অফ করিব, কি অফ করে, হ্যাঁ ও মাইক মাইক ও শব্দ করো না, হ্যাঁ। তাহলে আমরা এখানে খেয়াল করি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট হয়, এই যে লেট, তাহলে এইটার নিয়ম হচ্ছে এইরকম। প্রথম দেখো প্রথম অংশে কি আছে, দা বয় আছে না, দা বয়, এখন দা বয়ের জায়গায় দা বয়ে লিখবা, ঠিক আছে? তারপরে কি আছে, সেইড আছে না, সেইডের জায়গায় সেইডে লিখবা। তাহলে কি, লেট দ্বারা যদি শুরু হয় তাহলে সাবজেক্ট এবং সেইডের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো, বুঝছো কি? এরপরে ইনভার্টেড কমাটা উঠাই দিয়ে এইখানে আবার দ্যাট বসাবো। এটা কোন ক্ষেত্রে দ্যাটটা বসাইতেছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। কোন ক্ষেত্রে দ্যাট বসালাম, ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। তো যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, সাবজেক্ট বসাবো, সেইড আছে সেইড বসাবো, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসাবো। এই পর্যন্ত বুঝছো কিনা আমারে বলো ভাই, এই পর্যন্ত? আমি তোমাদেরকে যেভাবে ন্যারেশন শেখাবো তুমি জীবনে এইভাবে ন্যারেশন শেখো নাই, এই পর্যন্ত বুঝছো? এরপরে এরপরে কি করব, আমরা সাবজেক্ট নিয়ে আসব। এখন মূল কথা হইতেছে কি জানো, এই যে প্রথমে দা বয় বসালাম, সেইড বসালাম, দ্যাট বসালাম, তারপরে এই লেটটাকে কেটে দিব। সবার আগে লেট কি করব, কেটে দিব, মনে থাকবে? তারপরে খেয়াল করো, মি বসানো যাবে, মি বসাইলে হবে? সাবজেক্ট আমাকে কি করতে হবে, লেট যদি কাটাই দাও, আমরা একটা নিয়ম পড়ছিলাম না, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের, প্রোনাউনের ক্লাসে পড়ছিলাম। এখন লেট যদি না থাকে তাহলে অবজেক্টিভ ফর্মটাই সাবজেক্টিভ ফর্ম হয়ে যাইতেছে, তাই না? তাহলে মিটা তখন হয়ে যাইতেছে আই, বা মিও যদি ধরো, মিটা কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে প্রথম বাক্যের সাবজেক্টকে ধরে, তাহলে সাবজেক্ট কি দা বয়, তা দা বয়ের প্রোনাউন কি হি, সেই হিটা এখানে বসলো, বুঝছো কি ব্যাপারটা? দা বয় সেইড দ্যাট হি, তারপরে কি মুখস্থ একটা মাইট বসাতে হবে, বসালা, তারপরে হ্যাভ এ পেন পুরোটা লিখে দিবা, বুঝছো? আবার বলবো না বুঝছো? ক্লাসটা নোট করতে হবে। আচ্ছা, যে মাইক্রোফোনটা যে করছো ভাই, একটু তো বারবার বলতেছে। দেখো আমরা শুরু থেকে আলাপ করি, সে যে মাইক্রোফোন শব্দ করতেছে এ আর রহমান, এ আর রহমান তোমার ওখানে ভাইব্রেট করতেছে। ভাই তোমাদেরকে কথা বলতে দিছি পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে, এটা কি অসুবিধা হয়ে গেছে? বলতে আমার ভুল হয়েছে, এরকম করলে তো হবে না। দেখো আমরা আবার বলি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়, দুই ধরনের, একটা ভার্ব দিয়ে শুরু হয়, একটা লেট দিয়ে। আমরা এখন যে ইম্পারেটিভ সেন্টেন্সটার ন্যারেশন করতেছি সেটা কি দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে। তো লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইলে নিয়ম কি, প্রথমে সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টটা লিখতে হয়, তারপরে সেইড থাকলে সেইড লিখতে হয়, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট হয়। এটা কি কোন নিয়ম পড়তেছি, লেট দিয়ে শুরু, আবার বলতেছি, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট হয়, তারপরে সাবজেক্ট বসে। সাবজেক্ট কোনটা হয়, সাবজেক্ট কিভাবে নিয়ে আসছি মনে আছে, এই যে মিটা ফার্স্ট পারসন ছিল, এই প্রথম বাক্যের সাবজেক্টকে ধরে দা বয়ের সাবজেক্টিভ ফ্রম হি, আর লেট বাদ দিলে সাবজেক্ট হয়। তারপরে একটা মাইট মুখস্থ নিয়ে আসতে হয়, আর তারপরে হ্যাভ এ পেন বাকিটা শেষ করছি।
আমার কথা কি কোনো অস্পষ্ট, কোনো ঘাটতি আছে, বুঝতে পারো না, এরকম কিছু সমস্যা ফেস করতেছো? ওকে, এর পরের নিয়ম আসো। এখন লেট দ্বারা আরেকটা, লেট দ্বারা প্রস্তাব বোঝালে, যে লেটস গো ফর এ ওয়াক, যে চলো হাঁটতে যাই। ঠিক আছে, লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক। দেখো লেটস গো ফর এ ওয়াক, এই যে এই লেট দ্বারা কি বোঝাচ্ছে? লেটস গো ফর এ ওয়াকে এই লেট দ্বারা কি বোঝাচ্ছে? প্রস্তাব করা বোঝাচ্ছে। এটা বাংলা অর্থ কিন্তু বুঝতে হবে। বাংলা অর্থ লেটস গো ফর এ ওয়াক মানে চলো হাঁটতে যাই বা চলো হাঁটি। এই যে যখন লেট, দেখো আমরা নিয়ম এইখানে মনে রাখবা, এখানে নিয়ম হইলো তিনটা। তিনটা নিয়ম, ইম্পারেটিভের নিয়ম হচ্ছে তিনটা। এটা হইতেছে ভার্ব দিয়ে শুরু হয়, একটা লেট দ্বারা শুধু শুরু হয়, মানে লেটের পরে অন্য অবজেক্ট গুলো থাকে আর কি, অন্য অবজেক্ট থাকে, ঠিক আছে। আর আর একটা হচ্ছে লেটের পরে আস থাকে। লেটের পরে যদি আস থাকে না, এই যে লেট আস বা লেটস যদি থাকে না, তাহলে এটা মনেই রাখবা যে এখানে প্রস্তাব করা বোঝাইছে। মনে থাকবে, লেট অথবা লেটের পরে আস বা এস থাকলে প্রস্তাব করা বোঝাইতেছে। হ্যাঁ, সেম বলতে উত্তর তো যেভাবে যখন যেভাবে করতেছি তখন সেভাবে করবা। আগে আমি লেটের পরে অন্য অন্য অবজেক্ট, দেখো আজ বাদে অন্য অবজেক্ট ছিল না, ওখানে মি ছিল না। আজ, আজ একটা নিয়ম, আর বাকি অবজেক্টের একটা নিয়ম। আগে একটা লেটের নিয়ম পড়ায় আসলাম না, এখন লেট আস বা লেটস এর নিয়মটা পড়াচ্ছি। দেখো তাহলে এখানে যে এই যে হি সেইড টু মি লেটস গো ফর এ ওয়াক, এটার সিস্টেম হইতেছে হি সাবজেক্ট, সাবজেক্টে রাখবা, এখানে আলাপ আছে, এখানে বোঝাইছি কি? প্রস্তাব করা বোঝায় না? লেটাস যদি থাকে তাহলে কি আমরা পড়ালাম না, লেটস অথবা লেটাস থাকলে কি বোঝায়? প্রস্তাব বোঝায়, তাই না? লেট লেট অথবা লেটাস থাকলে প্রস্তাব বোঝায়। প্রস্তাব, প্রস্তাব বোঝো তো, প্রপোজাল যেটাকে বলে, এই প্রস্তাব বোঝায়। এই কারণে এই যে লেট অথবা সরি লেটাস অথবা লেটস, লেটস অথবা লেটাস যদি দেখো, তাহলে প্রথম বাক্য অবশ্যই দেখতে হবে, এবং পুরো বাক্যের অর্থ দেখবা, এবং ওইটা দ্বারা অবশ্যই প্রস্তাব বোঝায়। লেটাস অথবা লেটস থাকলে অবশ্যই সেটা দ্বারা প্রস্তাব বোঝায়, এবং প্রথম বাক্যের ভার্বের জায়গায় তুমি কি করবা বলতো? প্রথম বাক্যের ভার্বের জায়গায়, প্রথম বাক্যের ভার্বের জায়গায় প্রপোজড অথবা সাজেস্ট ব্যবহার করবা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে প্রপোজড ব্যবহার করতে আরো। তাহলে হি এর জায়গায় সেড টু এর পরিবর্তে এখানে কি হলো? প্রপোজড। মনে থাকবে? তাহলে এখানে অর্থের ব্যাপার আছে কি নাই? অর্থ মনে রাখতে হবে কি না? হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝছো কি? তারপরে কি করতে হবে? এই যে এখন খেয়াল করো, প্রপোজড ভার্বটা সরাসরি অবজেক্ট গ্রহণ করতে পারে না। প্রপোজ ভার্বটা কি করতে পারে না? সরাসরি অবজেক্ট গ্রহণ করতে পারে না। এই কারণে এখানে যে মিটা ছিল না, অবজেক্ট ছিল না, এই মিটা দেওয়ার জন্য একটা টু বসাই দিতে হয়েছে। মনে থাকবে? আমি আবারও বলতেছি, আমরা লেটাস অথবা লেটস থাকলে ওই বাক্যটা প্রস্তাব করা বোঝায়। লেটাস অথবা লেটস থাকলে ওই পুরো ন্যারেশন দ্বারাটা প্রস্তাব করা বোঝায়, এবং প্রস্তাব করা বোঝালে প্রথম অংশের ভার্বে প্রপোজড অথবা সাজেস্ট ব্যবহার করতে হয়। এবং আরো একটা বিষয় মনে রাখার বিষয়, যে প্রপোজড এবং সাজেস্ট অবজেক্ট সরাসরি গ্রহণ করতে পারে না, এই কারণে প্রপোজ সাজেস্টের মাঝে মানে এই যে টু দিতে হয় এখানে, ঠিক আছে? প্রপোজ সাজেস্টের পরে ট্রু দিতে হয়, তারপরে এই অবজেক্ট দিতে হয়। এই পর্যন্ত বুঝছো কি ভাই? এরপরে ইনভার্টেড কমা যে উঠাই দিলাম, দিয়ে একটা দ্যাট ব্যবহার করতে হয়, এবং উভয় ক্ষেত্রে লেটটা বাদ যাবে। লেট এখানে, লেট অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে কি? আস। আসের আস কোন পারসন? আস কোন পারসন হয়? ফার্স্ট পারসন না? হ্যাঁ, ফার্স্ট পারসন প্লুরাল, বাট ফার্স্ট পারসন হিসাবে সাবজেক্টকে ধরতে যায় না, কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম। এইখানে পারসনের চেঞ্জ, এই যে লেটাসের পরের যে পারসনটা, শুধু এই পারসনটা, লেটাসের পরের পারসনটা চেঞ্জ হবে না। এখানে মুখস্থ সাবজেক্ট উই অথবা দে হবে। মুখস্থ সাবজেক্ট উই অথবা দে হবে, মনে থাকবে? লেট বাদ যে মুখস্থ সাবজেক্ট উই অথবা দে হবে, কাউকে অনুসরণ করবে না এখানে, এই কারণে উই বসানো হয়েছে। দেখ, এটা একটু মুখস্থ। আজ যে উই থেকে, এটা আমার টেকনিক, ঠিক আছে? আজ যে উই থেকে আসছে, এটা আমার টেকনিক। অর্থগত ব্যাপারটা যে লেটস, মানে লেটস গো ফর এ ওয়াক, মানে মানে তারা সবাইকে বোঝাচ্ছে আর কি, এরকম একটা অর্থ। কিন্তু এক্স্যাক্টলি অর্থ ওই রকম দেয় না, বাট এটা রুলস এরকম।
ঠিক আছে, তাহলে উই এবং দে এটা মুখস্থ নিয়ে আসতে হবে দ্যাটের পরে, এবং মুখস্থ শুডও নিয়ে আসতে হবে। তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এই যে ভার্ব গো, তার বেস ফর্ম এই যে গো, তারপরে বাকি অংশ। কনসেপ্টটা কি 100% ক্লিয়ার? বুঝছো কি, বুঝছো কি? আচ্ছা, এখন এটা এটা একভাবে, লেটস এর নিয়ম দুই ভাবে করা যায়, এটা আবার আরো একভাবে করা যায়। অপশনে দেখো, হি সেড, এইটা হলো প্রশ্ন, আমি যেটা দেখাচ্ছি এটা প্রশ্ন, যে হি সেড টু মি লেটস গো ফর এ ওয়াক। এইটা আরো একভাবে করা যায়, সেটা কিভাবে? এটা এটা কিভাবে লেটস গো ফর এ ওয়াক, এটা আরো একভাবে করা যায়। তোমাকে এত কাহিনী কিছুই করতে হবে না, তুমি এইটা দ্বারা প্রস্তাব বুঝাইছে তো, লেটস থাকলে তোমাকে বললাম না যে প্রস্তাব বোঝাবে, তাই না? এই ছেলেমেয়েরা, আমি এখনো তোমাদেরকে এটাই তো বলছি, যে লেটস থাকলে প্রস্তাব বোঝাবে, এটা মনে নাই না ভুলে গেছো? তো প্রস্তাব যদি বোঝায় তাহলে প্রথম অংশের ভার্ব কি করতে হবে? প্রথম, আগে শোনো না, লেটস প্রস্তাব বোঝালে প্রথমে প্রপোজ করতে হবে, ঠিক আছে? এবং তারপরে কিচ্ছু নাই, সরাসরি লেটস মেট সব বাদ দিয়ে, মিটি সব বাদ, সরাসরি ভার্বে চলে যায়, আইএনজি করে দিবে সেই ভার্বটার। এটা একটা নিয়ম। তাহলে এটা কোথায় করা যায় জানো? যদি রিটেন ইংলিশে প্রশ্ন আসে, যদি রিটেন ইংলিশে এইরকম আসে তাহলে করা যাবে, কারণ এমসিকিউ ইংলিশে দুইটা রুলসেই মনে রাখতে হবে। বুঝো নাই? দুইটা নিয়ম বুঝো নাই? এ বাকিরা কথা বলে না কেন? না বুঝলে তো সমস্যা। পরের নিয়মে আসো, পরের নিয়ম। অপটেটিভ, দেখো, উইস্ট অথবা প্রেইড, উইস্ট প্রেইড এর ব্যাপারটা খেয়াল করো। উইস্ট প্রেইড এর পরে, এগুলো সুন্দর করে বুঝতেছো না? যদি খাতায় নোট না রেখে প্র্যাকটিস না করো, কালকেই ভুলে যাবা। উইস্প্রেড এর পরে, উইস্প্রেড এর পরে অবজেক্ট না বসে সরাসরি দ্যাট বসে। আচ্ছা, এটা পরে অপটেটিভ সেন্টেন্স বুঝো? অপটেটিভ সেন্টেন্স কিভাবে হয় রে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে দ্বারা শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়? মে দ্বারা। ঠিক আছে, তো অপটেটিভ সেন্টেন্স যদি মে দ্বারা শুরু হয়, খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা, তাহলে অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা, তাহলে এইখানে অপটেটিভ সেন্টেন্স আমরা চিহ্নিত করতে পারতেছি। এই বাক্যে অপটেটিভ সেন্টেন্স আমরা চিহ্নিত, মে আল্লাহ ব্লেস ইউ, এইটা হইতেছে এই যে মে আল্লাহ ব্লেস ইউ যে বলছে, সরি, এক্সট্রিমলি সরি, আমি একটু অপটেটিভ সেন্টেন্সে যাই। দেখো, আমি একটু হোয়াইট পেজ নেওয়ার জন্য এই কাজটা করছি। দেখো, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স তো, কারণ মে দিয়ে শুরু হইলে সেটা অপটেটিভ সেন্টেন্স। এই যে মে দিয়ে শুরু হয়েছে, এই যে মে দিয়ে শুরু হয়েছে, এটা অপটেটিভ। ওকে, মে দিয়ে শুরু হলে অপটেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু হলে অপটেটিভ সেন্টেন্স, তাহলে খেয়াল করি আমরা, মে দিয়ে শুরু হলে সেটা অপটেটিভ, রাইট? তাহলে অপটেটিভ যদি হয় তাহলে নিয়মটা দেখো, অপটেটিভ হলে শুরুর অংশ, তোমাকে যদি বোঝো যে এটা অপটেটিভ, তাহলে শুরুর অংশের ভার্বটা উইস্ট অথবা প্রেইড বসাবা। কি বসাবা? উইস্ট অথবা প্রেড, প্রথম অংশের ভার্বটা উইস্ট অথবা প্রেড। তাহলে আমি আবার বলি, প্রথমে ন্যারেশনের বাক্যটা দেখতে হবে, দেখে যদি মনে হয় যে ওইটা অপটেটিভ দ্বারা শুরু হয়েছে, মানে মে দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা শুরু হয়েছে মানে এটা অপটেটিভ সেন্টেন্স, তাহলে প্রথম বাক্যের ভার্বটা হয় উইস্ট অথবা প্রেড বসাবো। তারপর কি করব? যদি আমরা অবজেক্ট দিতে চাই, তাহলে একটা উইস্ট আর প্রেড ভার্ব সরাসরি অবজেক্ট গ্রহণ করতে পারে না, এই কারণে ফর বসায় অবজেক্ট দিতে হয়। বুঝছো কি? তাহলে অবজেক্ট যদি আমরা দিতে চাই তাহলে ফর বসা অবজেক্ট দিব, আর অবজেক্ট যদি আমরা দিতে না চাই তাহলে সরাসরি দ্যাট দিব। মনে থাকবে? কিন্তু আমাকে এমসিকিউ ইংলিশের জন্য দুইটাই শিখতে হবে। তাহলে আমি কি শিখলাম? প্রথমে পুরো বাক্যটা দেখতে হবে, ওখানে যদি মে থাকে তাহলে ভাববো এটা অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, এবং এই মের কারণে আমরা প্রথম অংশের ভার্বে উইস্ট অথবা প্রেইড বসাবো, এবং বসানোর পরে অবশ্যই মনে রাখবো যে উইস্ট প্রেইড এর পরে যদি আমি অবজেক্টটা দিতে চাই তাহলে আমাকে একটা ফর বসানোর পর ফরের পরে অবজেক্টটা দিতে হবে। এই যে একই প্রশ্ন দেখো এখানে সলভ, ফর বসায় ফরের পরে অবজেক্টটা দিতে হবে। তো এখানে যেহেতু অবজেক্ট যদি দাও তাহলে ফর বসায় দিবা, আর অবজেক্ট যদি না দাও সরাসরি দ্যাট দিবা। এটা আর এটা একই নিয়ম। এখন তারপরে কি করো, এই মেটা কিন্তু একটা, মে কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আল্লাহটা এই বাক্যের সাবজেক্ট, মনে থাকবে? তাহলে দ্যাটের পরে এই আল্লাহটাকে সামনে নিয়ে আসলা, এই যে আল্লাহকে সামনে নিয়ে আসছে, আসার পরে মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, MIGST। এই মেয়ে থাকলে মাইট হয়, গতদিন এই কারণে পড়াইছি। এই মেয়ের কারণে এই যে এই কারণে মাইট, আর এই কারণে ব্লেস, ব্লেসের জায়গায় আছে মাইট ব্লেস। এখন ইউটা কোন পারসন ছিল? সেকেন্ড পারসন। ইউ ইউ কোন পারসন ছিল? সেকেন্ড পারসন। ইউ যখন সেকেন্ড পারসন যদি থাকে,
ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ইউ কোন পারসন? হচ্ছে সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন যদি থাকে, তাহলে সেকেন্ড পারসন যদি থাকে, দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে প্রথম বাক্যের অবজেক্ট কে ধরবে? তাহলে মি কে ধরবে। তাহলে মি ও অবজেক্ট, ইউ অবজেক্টের জায়গা আছে, তাহলে মিটা সরাসরি এখানে এনে বসাই দিছে। বুঝছো কি? তোমরা এইভাবে খাতায় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবা, মনে থাকবে? পারবে না? আচ্ছা, চলো এখন এক্সক্লামেটরি শিখি। এক্সক্লামেটরিতে হোয়াট এবং হাউ এরই খেলা। ঠিক আছে, হোয়াট এবং হাউ থাকবে। যদি আর্টিকেল থাকে, যদি আর্টিকেল পাও তাহলে হোয়াট বসাবা, আর আর্টিকেল না পাইলে হাউ বসাবা। আমি দুইটাই সলভ করাবো, জাস্ট খেয়াল করো। এখানে এক্সক্লামেটরি কিভাবে বুঝবো? যে হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে, হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব শেষে থাকবে। এক্সক্লামেটরি কিভাবে বুঝবো? হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব কি থাকবে? শেষে থাকবে। তাহলে আবারও বলতেছি, এক্সক্লামেটরি আমরা কিভাবে বুঝবো? হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব শেষে থাকবে। এটা কিন্তু চেনাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমরা এতদিন ন্যারেশন কেন পারো নাই তোমরা ভালো জানো, বাট আমি মনে করি এইভাবে শিখলে পারা যাবে। তোমাদের কাছে কি ত্রুটির মনে হয় কিছু? দেখো তাহলে আমরা এক্সক্লামেটরি চিনলাম কয়ভাবে? চিনলাম দুই ভাবে, হোয়াট এবং হাউ দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দেখবো। ওকে, তাহলে এখন খেয়াল করো এবং এখন পুরো বাক্যের অর্থ খেয়াল করো। নাসিম সাইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, যে কি সুন্দর ছবি এটি। এটা এটা কেমন, কি সুন্দর ছবি হয় এটি। এই যে এটা দ্বারা সুন্দর বলতে কি আনন্দ বোঝাচ্ছে না, বা সে বিস্ময় প্রকাশ করছে বা আনন্দ প্রকাশ করছে না? সুন্দর বলতে কি আনন্দ বোঝাচ্ছে না এই বাক্যটা দ্বারা? সে আনন্দ, ধরো তোমাকে আমি প্রকৃতি দেখতে নিয়ে গেছি, তো প্রকৃতি দেখে তুমি বলছো যে আহ কত সুন্দর প্রকৃতি, তো এটা কি আনন্দ না? জয় বোঝাচ্ছে না? তাহলে এখানে যেহেতু আনন্দ বোঝাচ্ছে, শুরুর অংশের ভার্ব এইভাবে করতে হবে, সবগুলোর সাথে এক্সক্লেম উইথ থাকবে, যে নাসিম এক্সক্লেম উইথ। এখন আনন্দ বোঝালে বসাবা জয়, যদি দুঃখ বোঝায় সরো বসাবা, আর যদি সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া বোঝাও, মানে অবাক হওয়া বোঝাও, তাহলে ওন্ডার অথবা সারপ্রাইজ বসাবা। বুঝছো? তাহলে আগে খেয়াল করো, নাসিম এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝাইছে, ঠিক আছে। তারপরে মুখস্থ একটা দ্যাট, তাহলে এই পর্যন্ত সবসময় মনে রাখবে, এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট, এগুলো মুখস্থ এই পর্যন্ত। ক্লিয়ার? এরপরে প্রথমে হটটা বাদ যাবে, এটা কিন্তু ইন্ট্রোগেটিভে কিন্তু হট থাকে, আর এক্সক্লামেটরিতে কি কয়? হটটা বাদ যায়। তারপরে ওই যে শেষে সাবজেক্ট ভার্ব শুরুতে নিয়ে আসবা, কিন্তু সাবজেক্ট ভার্ব শুরুতে নিয়ে আসা বড় কথা না, এখানে টেন্সের একটা চেঞ্জ আছে না, যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে ইট ইজ, এটা হয়ে যাবে পাস্ট ইট ওয়াজ। কতদিন পড়াইছিলাম কিন্তু, গত ক্লাস দেখবা। তারপরে এ এ এ ইট ওয়াজ এ এ, তারপরে কি ভেরি ভেরি, ইট ওয়াজ এ ভেরি, খেয়াল করো, ইট ওয়াজ এ ভেরি ভেরি, এই ভেরিটা কি হবে বলো তো? ইট ওয়াজ এ ভেরি, ভেরিটা কেন নিয়ে আসলাম জানো? পড়াচ্ছি, ফাইন পিকচার। এখন দেখো কি কি করলাম, ইট এটা টেন্স চেঞ্জ করে ইট ওয়াজ, ওয়েট, ইট ইজ এর টেন্স চেঞ্জ করে ইট ওয়াজ করলাম, এটা ন্যারেশনে করতে হয়। তারপরে কি করছি আমি, এ ফাইন পিকচার আছে, অতিরিক্ত ভেরিটা কেন নিয়ে আসছি? কারণ এখানে হটটা যে বাদ দিলাম, হটটাকে বাদ দিলে, হট বাদ দেওয়ার কারণে অতিরিক্ত ভেরিটা নিয়ে আসতে হয়, এবং এবং এই ভেরিটা এই ফাইন অ্যাডজেক্টিভের সামনেই বসাতে হয়। ভেরি, হট বাদ দিছি দেখায় ভেরি নিয়ে আসছি, এবং অ্যাডজেক্টিভের সামনেই ভেরিটা বসাইছি। মনে থাকবে যে অ্যাডজেক্টিভের সামনেই, হট বাদ দিছি দেখায় ভেরি বসাইতে হবে, তা আর অ্যাডজেক্টিভের সামনেই সেই ভেরিটা বসাতে হবে। তাহলে সহজ বাংলা কথা কি জানো? যদি হট দ্বারা বাক্য শুরু হয় এরকম, তাহলে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ বসাবা, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, আর ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, আর এখানে গ্রেট প্লাস নাউন। আমি পরেরটা এখন পড়াচ্ছি, তাহলে এক নাম্বারটা ক্লিয়ার কিনা, এক নাম্বারটা ওকে কিনা, আমি এই গ্রেট প্লাস নাউনটা এখন পড়াবো। এক বুঝছো তো? এক বুঝছো না? এক নাম্বারটা বুঝছো না? দুই নাম্বার আসো, দুই নাম্বার আসো। দুই নাম্বারে বলছে যে হি এক্সক্লেম, হি সেড টু মি হোয়াট এ ফুল ইউ আর। এখানে খেয়াল করো, এখানে যে তুমি কত বোকা, তো এটা অবাক হয়ে বলতে পারে সে। তো এই কারণে যেহেতু অবাক হয়ে বলছে,
হি এর জায়গায় এই সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ সারপ্রাইজ আর ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট। তারপরে এখন খেয়াল করো ইউ আর আছে, দেখো এখানে ছিল ইউ আর, এখন সাবজেক্ট ভার্ব শুরুতে এই যে প্রথমে কি আমি বলছি কি হোয়াট বাদ যাবে না, হোয়াট বাদ যাবে না, বাদ গেল। এখন সাবজেক্ট ভার্ব শেষে আছে শুরুতে নিয়ে আসতে হবে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন না? তাহলে প্রথম বাক্যের অবজেক্টকে ধরো মি কে ধরলে কি হয়? মি সাবজেক্টিভ ফ্রম আই হয় না? সে আইটা এখানে বসাইছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ওয়াজ আর হবে। তাহলে এখানে দেখো আরটা কি এখানে ওয়াজ হয়ে যাবে না? আই সিঙ্গুলার এখানে ওয়াজ। এখন খেয়াল করো এখানে এ ফুল ছিল, এখন এ ফুলে বসালাম, ধরো এখানে এ ফুল ছিল, এ ফুল বসালাম, কিন্তু আমি যে হট বাদ দিলাম তার জন্য কি বসাবো? তার জন্য একটা গ্রেড বসাতে হয়। তার জন্য কি বসাবো? এ গ্রেটফুল। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া আগের প্রশ্নে হট বাদ দিয়ে বসালেন ফাইন, সরি ভেরি, আর এখন আবার হট বাদ দিয়ে বসালাম গ্রেট। এইটা তো তোমাদের একটা প্রশ্ন হইতে পারে না যে আগের প্রশ্নে হট বাদ দিছি, এখানেও হট বাদ দিছি, এখানেও, এখানে আবার বসাইছি গ্রেট আর ওইখানে বসাইছি আবার ভেরি। কেন জানো? এই যে এ ফুল, এ একটা আর্টিকেল, ফুল একটা নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসতে পারে, আর গ্রেডটা হইতেছে অ্যাডজেক্টিভ। এ হচ্ছে আর্টিকেল, ফুল হচ্ছে নাউন, এবং আর্টিকেল এবং নাউনের মাঝে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসতে পারে। আর্টিকেল এবং নাউনের মাঝে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসতে পারে। আর্টিকেল এবং নাউনের মাঝে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসতে পারে। দ্যাটস ওয়াই গ্রেট এইখানে বসাইতে হয়েছে। আর এইখানে যে খেয়াল করো এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল, পিকচার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন, রাইট? এখন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের মাঝে শুধুমাত্র অ্যাডভার্ব বসতে পারে, এই কারণে হট বাদ দিয়ে অ্যাডভার্ব বসাইছে এখানে। মনে থাকবে আর্টিকেল অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে, আর্টিকেল অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে শুধুমাত্র একটা পার্টস অফ স্পিচেই বসতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই কারণে ভেরিটা এখানে অ্যাডভার্ব করতে বসছে আর এখানে নাও অ্যাডজেক্টিভ অর্থে। এই কারণে এই যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ বলছে না, এই যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, আর গ্রেট প্লাস নাউন বলছে না, এই কারণে গ্রেট প্লাস নাউন। এই ব্যাপার তোমাদেরকে কেউ শিখিয়েছে নাকি কোনোদিন? বলো তো, কোনোদিন এই আলাপ হইছে নাকি কোথাও? কেউ তোমাকে বোঝাইছে? আমি বুঝাইলাম তোমাদেরকে, ঠিক আছে? বুঝছো নাকি? বলো সত্য কথা, যদি বুঝে থাকো কও যে ভাইয়া আপনি চাপাবাজি করেন কেন, এটা তো আমি জানি। আচ্ছা, এখন মাস্টার কি করছে সেই আলাপে আসি। মাস্টার কিছুই করে নাই, এইখানে কিছু প্রোহিবিট বা ফরবিট নেগেটিভ অর্থে ব্যবহার হইতে পারে ও যখন এই কথাটা বললো, ঠিক আছে? আর বেগ যদি তুমি ভিক্ষা করা অর্থে বোঝাও যে কারো কিছু কোনো ভিক্ষা চাও, অ্যাডভাইস বা ওয়ার্ন করা, ওয়ার্ন করা মানে বোঝো তো সতর্ক করা। তো তুমি বাক্যর অর্থ যদি সতর্ক করা অর্থ দেয় তাহলে সেখানে ওয়ার্ন। তো সেই আলাপ পরে করব আমি যখন এমসিকিউ সলভ করাবো। তোমরা আগে এমসিকিউ এ আসো। দেখো 64 নাম্বার 64 এ এমসিকিউ আসি। বলো তো আমরা 64 নাম্বার এমসিকিউ সলভ করব। আমাদের এমসিকিউ সলভ করলে ন্যারেশন শেখা শেষ। মাস্টার ভালো, মানে এই ন্যারেশনের জন্য আমি, আমার শীট ভালো না মাস্টার ভালো? আমার শীটই ভালো, ঠিক আছে? এটা প্রশংসা না, আসলেই ভালো। আমি গোছানো ওখানে গুছিয়ে লিখেছি। দেখো আই সেইড ডু ইট, আই সেইড, আই সেইড ডু ইট, খেয়াল করো আই সেইড ডু ইট, বোঝো কিন্তু আই সেড ডু ইট, তাহলে ডু ইট যেহেতু দ্বিতীয় অংশে আসছে, এটা কোন টেন্স, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, রাইট? এটা নিয়ম কি? এখানে ডু ইট, তাহলে আই সেড ডু ইট কি বোঝাচ্ছে বলো তো? এখানে, এখানে সম্ভাব্য আমি তোমাকে বলেছি যে এটা করো, এটা করো মানে কি আমি তোমাকে অর্ডার করছি না? তাহলে নিয়ম অনুযায়ী কি আই সাইডে থাকবে না নিয়ম অনুযায়ী? এখন আই সাইড কি থাকবে? আই সাইড রাখা যাবে? আই সাইড থাকবে না, কারণ যেহেতু অর্ডার বোঝাইতেছে এইটা দ্বারা, এই কারণে লিখবো আমি আই অর্ডার, ঠিক আছে? এখানে যেহেতু সেড ছিল এই কারণে এখানে অর্ডার হয়েছে পাস্ট ফার্স্ট। আর এখন সামওয়ান, অপশনে যেহেতু সামওয়ান ব্যবহার করছে এই কারণে সামওয়ান তোমাকে ব্যবহার করতে হবে। এখন কাউকে এটা ম্যাটার করে না, এটা অপশনে আছে দেখে নিলা, ওখানে প্রশ্নও থাকার কথা, রিটেন ইংলিশে থাকবে। এখন তারপরে কি আমি কি বলছিলাম এখানে যে যখন অর্ডার রিকোয়েস্ট বোঝায় তখন টু দিয়ে উত্তর করতে হয়, তাহলে এই যে টু বসাও একটা, টু ডু ইট। বুঝছো কি? দুনিয়ার এর থেকে সহজ কিছু আছে নাকি? কিছু কিছু প্রশ্ন অপশন যেমন উত্তর তেমন, যে দেশের যেই আসার, ঠিক আছে? প্রশ্ন যখন যেমন তখন তেমন উত্তর করতে হয়। এখন জীবন নদী এলাকার মানুষের জন্য যেরকম, আমাদের মতো স্থল এলাকার মানুষের জন্য কি একই রকম? ওখানে দেখবো সবাই সাঁতার কাটতে পারে। এখন ওখানে ছেলেমেয়েরা আসে, যদি ঢাকার ছেলেমেয়ের সাথে মানে ভাব নেয় যে আমরা সবাই সাঁতার কাটতে পারি, তাহলে কি এটা সুন্দর?
আর ঢাকার ছেলে মেয়ে যদি ভাব নেয় যে আমরা নগরে থাকি, সেটাও তো সুন্দর না, তাই না? যেরকম অপশন থাকবে সেরকম উত্তর। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক সেড মাই ফ্রেন্ডস। আচ্ছা, এই ব্যাপারটা, এইটা যে ইউ ইউ হ্যাড বেটার নট লিভ, এই রুলসটা, এই প্রশ্নটা একটু মাথায় রাখবা। এখানে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে ওইভাবে তৈরি হয় নাই, এখানে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, মানে মানে ইউ মানে তোমার এখানে বলছে কি, ইউ হ্যাড নট ইউ 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 হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক, মানে তোমার বরং তোমার রুম আনলক রেখে রুম ত্যাগ করা উচিত না। তো এই যে তোমার বরং রুম আনলক রেখে মানে খোলা রেখে রুম ত্যাগ করা উচিত না, এইখানে দেখো সে এখানে সতর্ক করছে না, সতর্ক করছে কিনা? এই নিয়মটা একটু, এই নিয়মটা মানে রুলস একই থাকবে, ইম্পারেটিভের ওই সতর্ক করা আদেশ উপদেশের রুলসে থাকবে, বাট এইটা একটু স্ট্রাকচারটা ভিন্ন, বুঝছো? তাহলে মাই মাই ফ্রেন্ডস, শুরুতে ছিল কি মাই ফ্রেন্ডস, এই যে মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস, তো এটা সতর্ক করছে, ওয়ার্ন করছে না, এই কারণে হচ্ছে মাই ফ্রেন্ড ওয়ান্টস, বাকিগুলো দেখারই প্রয়োজন নাই। কাকে ওয়ার্ন করছে? আমাকে করছে না, তাহলে মাই ফ্রেন্ডস ওয়ান্টস মি, যেহেতু এটা নেগেটিভ বাক্য ছিল, তাহলে মি এর পরে একটা নট দিছি, তারপরে এগুলো সবগুলো বাদ দিয়ে সরাসরি লিভের আগে একটা টু দিব, টু লিভ। এখন ইওর বলতে কাকে বোঝাচ্ছে? ফার্স্ট পারসন। এখন ইওর বলতে এখানে ফার্স্ট পারসন কে ধরলে হবে না, এখানে অর্থ দেখাতে কার রুম, আমার রুম না আমার বন্ধুর রুম? এই আমার রুম, এই কারণে এই যে মি এর পসেসিভ ফর্ম মাই হয়েছে, ঠিক আছে? এখানে আমার রুম তাহলে আই, আই এর 3 নম্বর ফর্ম মাই, বোঝো কিন্তু অর্থ বোঝো, আমার রুম না, মাই রুম আনলকড, বোঝো না আমার এই কথা? আচ্ছা, 67 একই স্টাইলের প্রশ্ন, সলভ করতে পারবে না? যে হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, সে তোমাকে এটা অ্যাডভাইস করছে, কারণ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তোমার জ্বর হচ্ছে, 42তম বিসিএস এর প্রশ্ন, তুমি বরং ডাক্তারকে যাও, তুমি ডাক্তারকে দেখাও, ডাক্তারের কাছে যাও। আমরা অ্যাডভাইস করি না এইভাবে মানুষকে? করি তো, রাইট? তো দেখো, এই যে অ্যাডভাইস ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, খেয়াল করো, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এখানে ইউ হ্যাড বেটার সি এ ডক্টরে, তাহলে আমাকে কি স্টাইলের প্রশ্ন করতে হবে, উত্তর করতে হবে যে হি অ্যাডভাইস, হি অ্যাডভাইস সেইটার জায়গায় কি করব, যেহেতু এখানে উপদেশ বোঝাচ্ছে হি অ্যাডভাইস, আর কাকে অ্যাডভাইস করছে বলো তো? আমাকে, সেটা বলা নাই, তাহলে মি বসালাম। আর এই যে ইউ হ্যাড বেটার থেকে পুরোটা বাদ দিয়ে এর টু এর সামনে, সি এর সামনে একটা ভার্বের সামনে টু বসাই দিয়ে বাকি উত্তর করলাম। এটা কোন নিয়মে হইল রে? এইটা কোন নিয়মে হইল? কোন নিয়মে হইল? এই যে প্রথমে একটা নিয়ম পড়াইছিলাম না, যে আদেশ উপদেশ অনুরোধ বোঝালে এইরকম হয়, সেটাতে আবার সতর্ক বোঝালে স্ট্রাকচার ওই রকম থাকবে, এভাবে উত্তর করতে হবে। এই কারণে জসমিন দেশে যথাচার ওই আলাপটা করছি, ঠিক আছে? অপশন যেমন উত্তর তেমন, কনসেপ্ট কি ক্লিয়ার? এখানে উত্তর চাইছে যে কোনটা কারেক্ট, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার্স টু মার্চ অন, বাকিগুলো কেন কারেক্ট না এখন প্রমাণ করি। দেখো, ক্যাপ্টেন অর্ডার টু বসে না, অর্ডার টু বসে না, অর্ডার সরাসরি অর্ডার টু, এখানে কি কোথাও দেখছিলাম আমরা অর্ডার টু? আমরা অর্ডার টু বসার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ও তুমি একটু মিউট করো যার কাছে শব্দ হয়। দেখো, দ্য ক্যাপ্টেন গেভ, দেখো এগুলো কেন ভুল, এখানে আবার অর্ডার করছে, গেভ অর্ডার এইভাবে হয় না, অর্ডার গেভ মানে অর্ডার, অর্ডার মানে অর্ডার দেওয়া, আবার গেভ অর্ডার মানে একটা রিডান্ডেন্সি জনিত ভুল, ডিড ডিড অর্ডার, এগুলো এগুলো স্ট্রাকচার জনিত ভুল, ঠিক আছে? বি নাম্বার কেন ভুল? যারা ভালো ন্যারেশন সলভ করে ওকে বলতে হবে না। আর 68 নাম্বার প্রশ্ন আমি রুলস মানে নিয়ম পড়াইতে যে সলভ করছি, 69 নাম্বার নিয়ম পড়াইতে যা সলভ করাইছি, 70 নাম্বার খেয়াল করো, 70 নাম্বার গুরুত্বপূর্ণ। হি সেড টু মি প্লিজ ওয়েট আনটিল আই রিটার্নড, এখানে অপেক্ষা করো যতক্ষণ আমি ফিরে, যতক্ষণ আমি কি ফিরে আসি, রাইট? তাহলে হি সেড, তাহলে এখানে কি বলছে? সে তোমাকে প্লিজ, প্লিজটা দেখে বোঝো, প্লিজ বোঝো, প্লিজ বোঝো, প্লিজ, প্লিজ দেখে কি বোঝাচ্ছে বলো তো? প্লিজ দেখে কি বোঝায়? প্লিজ দেখে কি বোঝায়? অনুরোধ করছে, থ্যাংক ইউ। এইটা বোঝাইতে বুঝতে হবে, প্লিজ দেখে বোঝায় কি? অনুরোধ করছে। অনুরোধ করলে, অনুরোধ করলে কি হবে? যখন অনুরোধ বোঝাবে, অনুরোধ করা বোঝালে আমাদেরকে কি করতে হবে? রিকোয়েস্ট ভার্ব ব্যবহার করতে হবে প্রথম বাক্যে। তাহলে হি রিকোয়েস্ট, যেগুলোতে নাই সবগুলো বাদ, এই যে এটাতে আছে এইটা, হি রিকোয়েস্ট, তারপরে মি, তারপরে ইনভার্টেড কমা উঠে দিলাম, দিয়ে কি বসাবো? টু বসাইতে হয়, তাই না? কারণ আদেশ অনুরোধ এইরকম। আর প্লিজটা,
প্লিজের কাজটা কি রিকোয়েস্ট করছে না, এখানে অর্থটা দিতেছে না, অনুরোধ করতেছে না, তাহলে আমি আবার কেন প্লিজ লিখবো, বাদ দিব। তারপরে ওয়েট, তারপরে আনটিল। এখন এখানে আনটিল ছিল, এখানে টিল করছে, ম্যাটার না, এটা কোনো ব্যাপারই না, টিল আনটিল যে কোনো একটা লিখতে পারো। তারপরে আই কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে প্রথম বাক্যের সাবজেক্ট কি, হি, এই হি কে ধরবে। আর রিটার্ন কোন, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি রিটার্ন করে দিছে। এটা কি কোনো জটিল বিষয়? এটা কি কোনো জটিল বিষয়, কোনো কঠিন বিষয় বলো তো? দুই পাশে আছে, দুই পাশে উত্তর করে দিছি। ওকে, নেক্সট 71 এ এটা পারবা না। 71 প্লিজ আছে, তাহলে রিকোয়েস্ট করবা, রিকোয়েস্ট করবা দা অফিসার, জাস্ট এখানে টু বসাই দিবা। আর মিস কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট দা ম্যান, এই যে হিম হইছে। পারবা না এগুলো? এই যে ডু নট এর 72 নাম্বারটা দেখো, না পারলে আমি তো আসি, তোমরা 1 নাম্বার ক্লাসের প্রশ্ন কিন্তু আজকে করতে পারো, আমাকে ক্লাস শেষে করবা। দ্য টিচার সেড ডু নট ওয়েস্ট টাইম, তাহলে দ্য টিচার সেড এর জায়গায় কি হবে, আমি বলছিলাম কি, এখানে কি বলছে, নিষেধ করা বোঝাচ্ছে না, তাইলে এখানে দেখো, এখন এটা কি দুই ভাবে করা যায়, প্রোহিবিটেড, প্রোহিবিটেড দিয়ে যদি করো তাহলে নট বসানো যাবে না, এখানে যেহেতু নট আছে তাইলে হবে না, বুঝছো কি? আর যে তাইলে অ্যাডভাইস দিয়ে করতে হবে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, আর ডুটা প্রথমে বলছি যে এটা অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, বাদ দিছি, তাহলে নট বসাবো। আর নিয়ম অনুযায়ী তো একটা টু ওয়েস্ট টাইম, এটা কে না পারবে? পরের নিয়মটা একই স্টাইলে পারবা না, ওখানে টিচার এখানে বাবা বলছে, পারবা না? এটা ফরওয়ার্ড দিয়ে করতে হবে, এখানে ফরওয়ার্ড দিয়ে করতে হবে। আর মনে রাখবা, যদি ফরওয়ার্ড, যদি ফরওয়ার্ড অথবা প্রোহিবিটেড থাকে তাহলে ওই বাক্যে নট থাকবে না, মনে থাকবে? বুঝছো বুঝছো? 74 নাম্বার আসো, এটা আমি সলভ করাবো। হি সেড টু হিজ মাস্টার ফর ফরগিভ মি স্যার, তাহলে এখানে স্যারের ব্যাপারটা আছে, তাহলে তার শিক্ষকের কাছে সে ফরগিভ মানে এটা ভিক্ষা, ভিক্ষা আসলে এটা মানে বেগ করা, মানে সে আসলে এটা কিছু, আসলে বেগ অর্থ ভিক্ষা করা, আসলে মানে সে প্রত্যাশা করতেছে কিছু একটা, ঠিক আছে, এটা ভালো গুড ইংলিশ না। তাহলে এ সেইড এরকম দেখো, যদি এরকম যে ফরগিভ করেন, আমাকে মাফ করে দেন, তো তার কাছে মাফ তুমি প্রত্যাশা করতেছো, হ্যাঁ প্রার্থনা করতেছো, মানে বেগ করতেছো, বেগিং করতেছো, ঠিক আছে। তো এরকম মানে তুমি সহজ বিষয় যে কারো কাছে যদি তুমি মাপ চাও, তাহলে সেখানে বেগ মানে ভিক্ষা করতেছো তুমি তার কাছে, ঠিক আছে, এটা মনে রাখার ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হবে। তাহলে হি সেইড টু হিজ মাস্টার, তাহলে হি বেগড হিজ মাস্টার টু ফরগিভ হিম, ঠিক আছে, ক্লিয়ার? বেগটাই কিন্তু স্যারের কাজ করছে, মাস্টার তো বোঝে, বুঝছো? তাহলে ইম্পারেটিভে বিগিনিং, আচ্ছা লেট দিয়ে, লেটের নিয়ম, লেটের নিয়ম পড়াইছি, এখন আমরা সলভ করব। তাহলে লেট দিয়ে শুরু হলে হি সেড টু মি, তাহলে সেড টু এর পরিবর্তে কি হবে, কি হবে বলছিলাম কি, লেট দ্বারা শুরু হলে, লেট দ্বারা শুরু হইলে আলাপ, কি মনে আছে? লেট, এটা কখন আলাপটা, আগে আমাকে বলো তো, লেটের আলাপ কি করছিলাম? লেটের আলাপ, লেটের পরে যদি আজ থাকে তাহলে প্রপোজ সাজেস্ট হবে, উদয় উদয় প্রপোজ সাজেস্ট হবে না, ঠিক আছে, এমনি এমনি প্রপোজ সাজেস্ট হবে না। ফরবিট কেন হবে, নিশিতা একটা প্রশ্ন করছে, ফরবিট হবে নেগেটিভ দেখে, এই কারণে ফরবিট হবে রে, এই যে এখানে এই যে ডু নট নেগেটিভ থাকলে ফরবিট ব্যবহার হয় অথবা প্রোহিবিট ব্যবহার হয়, ঠিক আছে। ক্লাসের শুরুর অংশ দেখো নাই, দেখে পারতেছ না, ক্লাসের শুরুর অংশ দেখবা। আচ্ছা, তাহলে লেট আস অথবা লেটস থাকলে সেড টু এর পরিবর্তে প্রপোজড হয়, রাইট, বা সাজেস্ট হয়, তাহলে এই কারণে এখানে প্রপোজ বলছে, বলতে তো পারলা না, তাহলে হি প্রপোজড, আর অবজেক্ট দেওয়ার কারণে টু বসাইতে হয়েছে, হি প্রপোজ টু মি, ইনভার্টেড কমা উঠাই দিয়ে কি বসাইতে হয়, দ্যাট, আর একটা মুখস্থ কি উই বা দে নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আসছে, আর কি করতে হয়, একটা শুড নিয়ে আসতে হয়, তারপরে ভার্ব বেস ফর্ম প্লাস বাকি অংশ করতে হয়, এটাই পড়াইছি না? এটা পারবি না তোরা? হি প্রপোজ দ্যাট, হ্যাঁ, লেটার সব একই স্টাইলে হবে না, না পারলে আমি আসি। হ্যাঁ, লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায়, মানে মূল কথা হচ্ছে লেটাস যদি না থাকে, তাহলে আরেকটা নিয়ম পড়াইলাম না, মনে আছে কি? ওটা নিয়মের সলভ করাই এখন। এই যে হি সেড হি কাম ইন, যদি মানে লেট, লেট আস না থাকে, তাহলে ভার্ব যা থাকবে তাই, তাহলে হি সেড, হি সেড। এখন এখানে এখানে একখান আলাপ আছে, আলাপটা কি জানো? আলাপটা হইতেছে যে এইখানে অর্থ অনুসারে রিকোয়েস্ট, ডিজার, উইশ যদি অপশনে ব্যবহার করে, তাহলে তোমাকে অপশন সেইভাবে সিলেক্ট করতে হবে, মনে থাকবে?
তাহলে আমি কি বলছিলাম যে চেঞ্জ হবে না, বেসিক্যালি এই ভার্বটা চেঞ্জ হয় না, কিন্তু অর্থ ম্যাটার করবে। এখানে বলছে যে হি 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 সেড হি লেট মি কাম ইন। এখন দেখো যে আমি কি আসতে পারি, ক্লাসে টিচারকে আমরা কিভাবে বলি যে স্যার আমি কি আসতে পারি, তা আমি কি আসতে পারি মানে কি, বা আমি কি আসবো? তাহলে এখানে আমি আসার জন্য অনুমতি প্রার্থনা করতেছি বা রিকোয়েস্ট করতেছি না যে আমাকে পারমিশন দেন। তো দ্যাটস ওয়াই যে হি রিকোয়েস্টেড, এই যে এটা দ্যাট ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট, নিয়ম তো পড়ছি, নিয়ম মনে নাই? নিয়ম যদি মনে না থাকে নিয়ম আর একবার দেখো। নিয়ম কি ছিল? এই যে এই যে নিয়ম, আহ এটা এইটা ছিল, এইটা নিয়ম ছিল, এটা না? এই যে দ্যাট থাকবে, এই 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 আমরা এই পর্যন্ত কাজ করলাম, দ্যাট থাকবে, সাবজেক্ট মাইট বাকি অংশ, ঠিক আছে? তাহলে হি সেইড বা এখানে অর্থের কারণে আমরা রিকোয়েস্টেড বসালাম, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসালাম। আর এখানে যে লেট যখন বাদ দিলা তখন মি, মি ফার্স্ট পারসন, প্রথম বাক্যে সাবজেক্টকে ধরবে, তখন হি হয়ে গেল। আর এই যে মুখস্থ একটা মাইট নিয়ে আসতে বলছিলাম না, সেই মাইটটাই তো এখানে নিয়ে আসছে, বুঝছো কি? আর এখানে হি হবে না, এখানে হবে বি, মাইট বি অ্যালাউড টু। এটা কেন হয় আমি তোমাদেরকে বলতেছি। তোমরা এইটা বুঝছো কিনা, মাইটের পরে ভার্ব বেস ফর্ম হওয়ার কথা ছিল, এইটা বুঝছো তো? কাম ইন, বুঝছো না? হ্যাঁ, মাইট আর মাইট বি, আমার কথা আমি যেভাবে পড়াইছি সেইভাবে বুঝছো তো? মাইট বি অ্যালাউড টু বাদ দাও, মাইটের পর ভার্ব বেস ফর্ম হবে, এই নিয়মটা তো বুঝছো? মাইট কাম ইন এইটা বুঝছো? এখন যে মাইটও বসতে পারে, মাইট বি অ্যালাউড টু, দুইটাই একই জিনিস, ঠিক আছে? মাইটও যা, মাইট বি অ্যালাউড টু তাই। ক্লিয়ার? তুমি যদি মাইট অপশনে মাইট বি অ্যালাউড টু থাকে তাহলে মাইট বি অ্যালাউড টু বসবা, যদি না থাকে না বসাবা। এটা আমার শিখানোর একটা সিস্টেম, আগে মাইট আলোচনা করে নেই, পরে মাইট বি অ্যালাউড টু আলোচনা করে নেই। আমি যদি তখন আলোচনা করতাম তোমার মধ্যে গ্যামজাম তৈরি হয়ে যেত, ঠিক আছে? মানে ঝামেলা হয়ে যেত। এটা আমার পড়ানোর স্টাইল, আমি নিজে পড়ার ক্ষেত্রে একই কাজ করি। প্রথমে সহজগুলো শিখি, পরের বার পড়ার সহজগুলো বাদ দিয়ে কঠিন গুলো শিখি, আবার পরে তার কঠিন গুলো শিখি। তাহলে পারবা না এগুলো? পারবা না মনে হয় নাকি? আরো প্রশ্ন সলভ করি, চলো। হি সেড, 79 নাম্বার, হি সেড। দেখো হি সাইড এর পরিবর্তে কি হবে? হি সাইড এর পরিবর্তে হি সাইডে বসতে পারে, কিন্তু লেট মি হ্যাভ সাম মিল্ক, যে আমাকে কিছু মানে যে মিল্ক দিবে বা দুধ দিবে বা দুধ দাও। এখন খেয়াল করো, এইটা এইটা আমরা এইটা বেসিক্যালি আমি বলছি যে সেইড থাকলে সেইডে হবে, রাইট? কিন্তু সে কি করছে, সে আসলে দুধ প্রত্যাশা করতেছে যে একটু যদি দুধ পাইতাম বা এরকম ব্যাপারটা, মিল্ক। এখন খেয়াল করতো যে তুমি যদি অর্থ এখানে নাও বোঝো, এটা প্রশ্ন সলভ করা যাবে কিভাবে? আমার নিয়ম কি এখানে, উইস্ট আমি বুঝলাম না। আমার দ্যাট থাকবে, সাবজেক্ট থাকবে, সেইড থাকবে, দ্যাট থাকবে, তারপরে আবার সাবজেক্ট থাকবে, তারপরে মাইট থাকার কথা না? তাহলে 1 নম্বর অপশনে মাইট আছে? নাই। এখানে আবার প্রেইড তো হওয়ার কোনো কারণ নাই। 2 নম্বর অপশন এই কারণে ভুল। আবার এখানে মাইট আছে, বাকি অংশ ঠিক আছে। বাট এই যে উইস্ট করছে, মানে এগুলো এগুলো তোমাকে খুব অর্থ আসলে একটু প্র্যাকটিস করতে হবে। এই যে আর এখানে আমি আরো একটা বিষয় বোঝাইছি, যে রিকোয়েস্ট, ডিজায়ার এবং উইশ এই তিনটা ব্যবহার করা হয়। তাহলে তুমি এইটা কেন ব্যবহার করবা, বাকিগুলো কেন ব্যবহার করবা? তোমরা কি ক্লাস থেকে আসছো নাকি ক্লাসের ডিউরেশন শেষ হয়েছে? 79 নাম্বার তোমার ক্লিয়ার হইতে হবে না। আমি বলছে যে অর্থ অনুসারে, তুমি তুমি এই অর্থটা বোঝো, লেট মি হ্যাভ সাম মিল্ক। দেখো দেখো এখন নিয়মটা কি ছিল, সাবজেক্ট থাকবে, সেইড অথবা যদি কোনো কিছু ভার্ব মানে অর্থ অনুসারে যে ভার্ব বসে উইস যে কোনো একটা থাকবে, রাইট? তারপরে আবার একটা দ্যাট থাকবে, তারপরে কি ছিল, আবার সাবজেক্ট থাকবে, তারপরে নিয়ম ছিল কি মাইট থাকবে না? তো এ নাম্বার অপশনে কি মাইট আছে? আছে কি মাইট? নাই, ভুল। প্রেইড হওয়ার কোনো কারণ নাই, কেন প্রেইড হবে? পেইডের কোনো রুলস পড়ছি আমরা? পড়ি নাই। আর উইস্ট কেন হলো, যে অর্থ অনুসারে এই যে রিকোয়েস্ট, ডিজায়ার, উইশ ব্যবহার করা অর্থ অনুসারে যেতে পারে, এই কারণে হলো। বুঝছো কি? কোনটা ভুল না, ডি নাম্বারটা?
ডি নাম্বারটা ভুল না, বাট অর্থ অনুসারে সি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, একই ধরনের অপশন যদি দেখো একটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তো পরেরটা দেখো, লেট মি স্টে অ্যালোন, আমাকে একা থাকতে দাও। তো এখানে সে রিকোয়েস্ট করছে আসলে বেসিক্যালি, আমাকে একা থাকতে দাও মানে কি, আমি তোমাকে বলে না যে তোকে হাত জোর করি ভাই আমাকে একা থাকতে দে, হ্যাঁ? তাহলে হি সেড টু এর জায়গায় হি রিকোয়েস্ট বসাবা, যে হি রিকোয়েস্ট মি, আর লেট উঠাই দিবা। এখন কথা হচ্ছে এইটা আবার অন্য স্টাইলে করছে, তাই না? লেট থাকা সত্ত্বেও টু দিয়ে করছে। আচ্ছা, এইখানে এখানে এখানে অন্যভাবে করছে। এটা এইভাবে, এই প্রশ্নটা কি তোমাদের বইও এইভাবেই আছে? মানে হুবহু তাই, কোনো টাইপিং মিস্টেক হয় নাই? না দাঁড়া তাহলে, দ্যাট থাকলে সাবজেক্ট পুনরায় বসে। আচ্ছা, এই নিয়মটা এইভাবে দেখো, হি সেইড টু মি লেট মি স্টে অ্যালোন, আমাকে একা থাকতে দাও। উত্তর অপশনে যদি তাই থাকে, ঠিক আছে, আমরা বেসিক্যালি সলভ করতাম কি, রিকোয়েস্ট দিতাম, তারপরে মি দিতাম, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট দিতাম, তারপরে সাবজেক্ট হি দিতাম, তারপরে একটা মাইট দিতাম, তারপরে স্টে অ্যালোন দিতাম, রাইট? সেই ধরনের অপশন কি আছে? কোথায় আছে? ডি নাম্বারে মাইট আছে, বাট শুরুর অংশ যে হয় না, প্রপোজ বসতে পারে না। এই নিয়মটা আসলে এই রকম ভাবে যাবে যে যদি কোনো অপশনে আসলে রেগুলার নিয়ম না থাকে তখন টু এর নিয়মটা দিয়ে উত্তর করতে হবে, ঠিক আছে? কিন্তু তারপরেও একটা ঘাপলা থাকে, হ্যাঁ তারপরেও একটা ঘাপলা থাকে, টু লেট কেন হইলো, এটা আমি এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমি কখনো কোথাও দেখি নাই। ঠিক আছে, এটা এইরকম হইতে পারতো, টু স্টে অ্যালোন হিম। ঠিক আছে, বুঝছো কি? এইটা হইতে পারতো। পরের নাম্বারটা তোমরা পারবা, কারণ ডিজায়ার যুক্ত উত্তরটাই এখানে সঠিক হবে। বাকি মানে ওই যে ওই আগে স্টাইলের আগে যে সলভগুলো প্রশ্ন করে আসলাম, ন্যারেশন অফ অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন দুনিয়ার সহজ, এখানে কিচ্ছু না। 82 নাম্বার খেয়াল করো, দ্য টিচার সেই টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার, এই যে কি বলছিলাম যে উইস্ট অথবা প্রেড বসবে, উইস্ট প্রেড আছে সবগুলোতে, তাহলে সব এই পর্যন্ত ঠিক। এখন এইখানে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে ধরবে, তাহলে মি আই, সবগুলোতে আই আছে। আর নিয়ম অনুযায়ী কি বলছিলাম, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে কি মাইট, তাহলে মাইট ছাড়া বাকিগুলো সব ভুল। এখন এই মাইট এটা আর এইটা, এখন এটা কোন টেন্সে আছে, মে ইউ মে, এটা সাধারণত তোমার ইউ মে, মেটাকে মাইট করে দিলেই হয়, এটা আর কোনো টেন্স চেঞ্জ করতে হয় না। ঠিক আছে, ওটাকে প্রেজেন্ট টেন্স ধরা হয়, এটা পাস্ট করে দিলাম, মানে মেটা মাইট করবা, আর কোনো টেন্সে চেঞ্জ করবা না, বাকি অংশ বাকি অংশের মতো থাকবে। এটা বোঝো নাই? 83 নাম্বারটা একটু ধীরে বোঝাই, দেখো, দ্য টিচার সেড টু এর পরিবর্তে অপটেটিভে কি বসে, উইস্ট অথবা প্রেড বসে, এই পর্যন্ত তো বুঝছো, হ্যাঁ? তারপরে দ্যাট বসে, সেটাও বুঝছো তো। এখানে কি বলছে, মে গড ব্লেস ইউ, তো নিয়ম অনুযায়ী সাবজেক্টটা আগে বসবে, তো গড আগে বসছে, মেটা মাইট হয়ে যাবে, বসছে তো। আর তারপরে ভালো বেস ফর্ম বসার কথা বসছে, ইউ সেকেন্ড পারসন, এই কারণে অবজেক্টকে ধরবে, এই যে অবজেক্ট মি। ক্লিয়ার কি কনসেপ্টটা, নাকি বুঝো না? কথা বলে না কেন বলা বাইন? আচ্ছা, নিশিতা তুমি স্পেসিফিক প্রশ্ন করো, নিশিতা তুমি স্পেসিফিক প্রশ্ন করো, তোমার প্রশ্নটা আমি স্পেসিফাই আমার কাছে না, তুমি খুব নির্দিষ্ট করে কত নাম্বার প্রশ্ন সেটা করো, আমি তোমার প্রশ্ন ডেফিনেটলি উত্তর দিব। বাকি সব প্রশ্ন একই স্টাইলে সলভ করতে পারবে না, জাস্ট টু স্প্রেড বসাবা, দ্যাট বসাবা, আল্লাহটা মানে সাবজেক্টটা আগে আসবে, মেয়েটা মাইট করে দিবে, বাকি অংশ সলভ করে দিবা, পারবে না? যদি না পারো আমি আছি, যদি না, তোমাদেরকে তো সব প্রশ্ন সলভ করে দিলে তোমরা চিন্তা করবা কি, মানে 10-এর মধ্যে দুইটা তো বাকি রাখতে হবে, তাই না? আচ্ছা, ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড আদার্স। আচ্ছা, এখানে মেলা আলাপ সালাপ আছে, আলাস হুররে ফাই, তো এগুলো বসবে। আনন্দ বা সুখ বুঝাইলে বসবে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে বসবে সরো গ্রিফ স্যাডলি, আর কামনা বোঝালে স্ট্রংলি উইজড বা ডিজায়ার্ড বোঝাবে, সারপ্রাইজ বোঝালে এক্সক্লেম উইথ সারপ্রাইজ বা ওন্ডার। তারপরে এলা সুররে, পোড়া কপাল বা হুররে ফাই, এগুলো ফাই আর, হ্যাঁ, সাই মানে হচ্ছে লজ্জা, ফাই মানেও লজ্জা কি, ফাই মানেও সম্ভাব্য লজ্জাই, আমি ভাই মানে ভুলে গেছি। দেখো, আনিকা তো আমি অনেক ভোকাবুলারির অর্থ কেন বলতে পারি না জানো, আমি 2 ঘন্টা ধরে ক্লাস করাইতেছি, আমার ধ্যান জ্ঞান জুড়ে তোমাদেরকে বোঝানোটা মাথায় আছে,
তো এখন তো আমি ব্রেন খাটাইতে পারতেছি না, একটু আমার ব্রেন ইউটিলাইজ হইতেছে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতেছি এইখানেই, অনেক সময় সহজ অর্থগুলো পারি না। তো এটা তোমরা আমার ব্যর্থতা মনে করতে পারলে পড়ো, তোমরা শিশু যদি হও সেটা তোমাদের বিষয়। ঠিক আছে, তোমরা ফাইয়ের অর্থ দেখে না। সি সি, হ্যাঁ, সি সি, ওই তো লজ্জাই। হ্যাঁ, আনিকা এক্সক্লেম উইথ দ্যাট শি ওয়াজ এ গ্রেটফুল। তাহলে এখানে করে দিছে একটা, করতে হবে আর একটা। আমরা যেগুলো করছি উল্টাটা। 87 নাম্বার সলভ করার পরে ওটাতে যাব। নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। তাহলে আমরা নাসিমা সেইড, এটা এই যে কিছুক্ষণ আগে সলভ করাইলাম না, সুন্দর বোঝাচ্ছে। তাহলে আনন্দের সাথে, তাহলে নাসিমা এক্সক্লেম উইথ, ও এই যে বলদ দেখো, এখানে জয় ছিল না, এখানে জয় ছিল না অপশনে। আচ্ছা, নাসিমা এক্সক্লেম উইথ জয় দ্যাট, এখানে ইট ইজ হবে ইট ওয়াজ, ইট ইজ হবে ইট ওয়াজ। তারপরে এই যে হট বাদ দিয়ে অ্যাডজেক্টিভের আগে ভেরি ফাইন পিকচার। স্ট্রাকচারটা মনে আছে তো? আর্টিকেল, অ্যাডভার্ব, মনে মনে আছে না? আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা অ্যাডভার্বের ক্লাসে পড়াইছি। এগুলো দেখো, আমি যে এতদিন চিল্লাইছি যে ছেলেমেয়েরা তোমরা হচ্ছে বেসিক ভালো করে পড়ো, এই জিনিসটা আমি বেসিকে পড়াইছি না? অ্যাডভার্বে আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে তারপরটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন, পড়াইছি না? ওগুলো যারা বুঝছে তার কি বুঝতে সমস্যা হইতেছে? তোমাদের টিচাররা তো তোমাদেরকে এইভাবে করে বোঝায় না। সহজ সমস্যা এইটাই। কোনোদিন তো সত্য কথা বলো তো বুকে হাত দিয়ে, এত মানে ব্যাপারটা যে এই কারণে হয়েছে কোনোদিন তারা বুঝাইছে? এই আলাপ করছে কোনোদিন তোমাদের সাথে? অনেক জায়গায় পড়ছো না তোমরা? স্কুল কলেজে পড়ো নাই কারো কাছে? আনিকা এক্সক্লেইম দ্যাট শি ওয়াজ এ গ্রেটফুল, এটা কিভাবে করবা বলো তো? এক্সক্লেমটা, এক্সক্লেমের কার পরিবর্তে আসে? এক্সক্লেম থাকলে আমরা সেইড বসাবো। ওকে, তাহলে অপশন খেয়াল করো। আনিকা সেইড, এগুলো অপশন থেকে বোঝা যায়। আনিকা সেইড, ঠিক আছে না? ইনভার্টেড কমা নিয়ে আসো, আসলা। দ্যাট ট্যাট এগুলো বাদ যাবে। এখন দেখো, সবার আগে এখানে আর্টিকেল যদি থাকে তাহলে হট বসাবা। আর্টিকেল থাকলে কি বসাবা? হট। আর্টিকেল থাকলে কি বসাবা? হট বসালা। এই যে হট বসাইছো, তারপরে সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে শেষে নিয়ে যাবা। সাবজেক্ট ভার্ব পরে অংশ এ গ্রেটফুল। এই গ্রেডটা কেন বাদ যায় বলো তো? হট বসালে গ্রেডটা লিখতে হয় না। এই যে এ ফুল শুধু লিখলাম। তারপরে শি ওয়াজটা কেন হয়েছিল? মূলটা নিয়মটা কি ছিল? যে পাস্ট, পাস্ট টেন্স ইনডিফিনিট থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয় না? তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে আই অ্যাম, শি ওয়াজটা, আর শিটা আই কিভাবে হইলো? কারণ ওই যে সে আমাকে বলছিল মি, বোঝা নাই? অর্থ বুঝতে হবে। তারপরে বাকি প্রশ্ন সলভ করাই দেখো। 89, হি সেইড এলাস আই এম আন্ডন। তাহলে হি সেইড এলাস আই এম আন্ডনে খেয়াল করো, হি সেইড এর পরিবর্তে, হি সেইড এর পরিবর্তে কি করব বলো তো? হি সেইড এর পরিবর্তে বলো, হি সেইড, সেইড এর পরিবর্তে হি এক্সক্লেম, এলাস মানে কি? হায় আমার পোড়া কপাল। তাহলে এখানে সে দুঃখ করতেছে না? তাহলে প্রথম পুরো বাক্যের অর্থ বুঝলা না? অর্থ বুঝছে যে হায় আমার পোড়া কপাল, সে দুঃখ করতেছে। তাহলে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, ইনভার্টেড কমা উঠাই দেয়, এলাস প্রথমেই বাদ যাবে কারণ দুঃখ প্রকাশ করে ফেলছি আমরা। তারপরে আই অ্যাম আন্ডন, তাহলে আই অ্যাম আন্ডনে কি হবে? আই ফার্স্ট পারসন, সাবজেক্ট হি কে ধরবে, এমটা হয়ে যাবে প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে ওয়াজ, তারপরে আন্ডন, আন্ডনে যায়। কনসেপ্ট কি সাচ্ছা ক্লিয়ার? 87 নাম্বারটা আর একটু এক্সপ্লেন করবেন, চলো ধরে 87 নাম্বারে যাই। ওরে আল্লাহ, তুমি এটা মানে শুরুর দিকে রুলস এর ক্লাসটা দেখবা, এই রুলসে আরো একটা প্রশ্ন সলভ করানো হয়েছে, এখনো তো করালাম এই প্রশ্ন। এই রুলসে এখানে কিচ্ছু না। এটা এটা খুব সুন্দর করে বোঝাইছি না আমি শুরুতে? এ পারবা কিনা বলো? এ পোলাপান বলো, বলো পারবা কিনা, পারবা কিনা? এখন তোমাদেরকে কিছু ইনোভেটিভ ন্যারেশন শেখাই, ইনোভেটিভ। এই যে বলে না হ্যাপি বার্থডে টু ইউ, কঠিন গুলোর জন্য আমি আছি, কোনো টেনশন নাই। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক, ইনডাইরেক্টে সের পরিবর্তে উইশড, এবং গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল, ইনডাইরেক্টে সের পরে বিট বা বেড বসে। চলো সলভ করি কি করছে। আচ্ছা, হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল, কিভাবে করবো কি? উত্তর খেয়াল করো। হি সেইড এর জায়গায় কি করছে? হি উইস্ট।
তারপরে ভোকেটিভ কেস বলতে কাকে, ভোকেটিভ মানে সম্বোধন, ভোকেট করা মানে সম্বোধন করা, ভোকেটিভ মানে সম্বোধন, কাকে সম্বোধন করছে, সম্বোধনটা কাকে করছে, এটা ময়বা হয়তো, সম্বোধনটা কাকে করছে, মিস্টার কামালকে। এই কারণে এই যে উইস্ট করলা না, করার পরে সেই ভোকেটিভ কেস দিবা, তাহলে হি উইস্ট মিস্টার কামাল, তারপরে গুড মর্নিং লিখবা, বুঝছো? এটা 1 নম্বর সিস্টেম। এটা আরো একভাবে করা যায়, সেটা কোন ভাবে, এই যে আমি যদি এভাবে লিখি যে ভোকেটিভ কেসটা পরে আমি হি উইস্ট লিখলাম, তারপরে গুড মর্নিং দিলাম, তারপরে যদি মিস্টার কামাল লিখি তার আগে টু দিতে হবে। এইটা নিয়ম কিন্তু ব্যক্তিবাচক আর বস্তুবাচকে পড়াইছিলাম, যে দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আমরা মানে পরে লিখি, তাহলে সেখানে তার সামনে অবশ্যই টু দিতে হয়। মনে আছে? আমার কথা বোঝো নাই? এটা রুলসটা লিখি, এটা রুলস হইতেছে এইটা, যে এই ধরনের গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো যদি থাকে, মর্নিং, ইভিনিং, আফটারনুন এবং গুড লাক এগুলো থাকলে সে বা সেইডের পরিবর্তে উইস্ট বসাতে হবে। কি বসাতে হবে? উইস্ট, মানে এই যে সাবজেক্ট উইস্ট, তারপরে ভোকেটিভ কেস মানে ভিসি প্লাস ওই যে উইশ করা যে বাক্যটা জিডি, জিডিতে কি হয় জানি, জিডিএম, গুড মর্নিং না, ওই যে ফেসবুকে সেটিং করে না আগে কত, এসআর ওয়াইতে সরি, জান থেকে জানু, মনে নাই? এখন তো মনে হয় একটু মানুষ বাংলা টাংলা লেখে, আগে তো এইভাবেই লিখতো। তো এটা একটা স্ট্রাকচার, ওকে। আর যদি হচ্ছে তুমি গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল এরকম উইশ করতে চাও, তাহলে এই যে গুড মর্নিং, এগুলো ব্যাপারটা আরো একভাবে যে বিট বা বেড দিয়েও করা যায়, তাহলে বিট বা বেড দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে দেখো হি সেড ফ্রেন্ডস গুড বাই, তাহলে তুমি এখানে উত্তর যদি করো, উত্তর কি দিয়ে করা আছে, টু, উত্তর, উত্তর বি নাম্বার, তাহলে যে নিয়ম কি, যে ফ্রেন্ডস গুড বাই, এই যে এইখানে খেয়াল করো, গুড বাই, গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল, উইস্ট এগুলো থাকলে কি হবে, বেড দিয়ে শুরু করতে হবে, বেড বা বাইট, সরি বিট বা বেড, বিট বা বেড, তাহলে ই সেইডের পরিবর্তে কি হবে, হি বেড। তারপরে ভোকেটিভ কেস, ফ্রেন্ডস ছিল, এখানে ফ্রেন্ডস, এখন হিজ ফ্রেন্ডস এটা দিছে, সব অপশনে যাই আছে তাই, তো তার ফ্রেন্ডই তো, অর্থটা ম্যাটার করে আসলে ন্যারেশনে, নিয়মের থেকে অর্থ ম্যাটার করে, তুমি যদি অর্থ ঠিক রাখতে পারো সেটাই একটা ন্যারেশন, বুঝছো? তাহলে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, গুড বাই, এটা আরেক ভাবে কিভাবে করা যাবে কত, হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, বুঝছো নাকি বুঝো নাই? গুড বাই যদি আগে লেখো আর ব্যক্তিটাকে যদি পরে লেখো গুড বাই, তাহলে টু দিতে হবে, এই হলো আলাপ। এখন দেখো হি সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, ফেয়ারওয়েল এর যে এই আলাপগুলো মনে রাখতে হবে। এই আলাপগুলো কিভাবে মনে রাখা যায় জানো? এই আলাপগুলো মনে রাখার একটা টেকনিক শিখাই দেই। এই যে যখন উইশ বসে, উইশ, ঠিক আছে, উইশ বসাটা সকাল সন্ধ্যা বিকাল, সকাল বিকাল সন্ধ্যার গুড লাক। আর যখন বিট বা বেড বসে সেখানে সব শেষ হয়ে যায়, রাত, গুড বাই শেষ হয়ে যাচ্ছে, ফেয়ারওয়েল, ঠিক আছে, উইস্ট, উইস্ট যদি থাকে, উইস্ট একটু ব্যতিক্রম, এটা মাথায় রাখবা, ওকে। মানে ব্যাপারটা কি রকম জানো, যে দিনের শেষ বেলা বোঝালে এক হিসাব, আর দিনের শুরুর বেলা বোঝাইলে আর এক হিসাব। আমার কথা বুঝো নাই নাকি? কিরে চুপচাপ হয়ে গেলে কেন, নাকি সবাই পালাই গেছো, মানে সবাই পালাই গেছো ক্লাস থেকে? আচ্ছা, দেখো সবাই আসলে আমাদের পেইড ব্যাচের যে ক্লাস হচ্ছে ওখান থেকে সবাই পালাই গেছে, তো আমি পরবর্তীগুলো বুঝাই দিয়ে আজকের ক্লাসটা ইতি টানবো। ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পেসে এ লায়ার বা ফুল বা কাওয়ার্ড থাকলে ইউ আর এ লায়ার বা ইউ আর এ ফুল বা ইউ আর এ কাওয়ার্ড বসাতে হয়। দেখো আই কল্ড, আচ্ছা এখানে আই কল্ড হিম এ কাওয়ার্ড, এটা আসলে প্রশ্ন এইভাবে থাকবে, আই সেড টু হিম ইউ আর এ কাওয়ার্ড, তো এখানে সরাসরি এই যে আই সেড টু এর পরিবর্তে এরকম আই সেড টু এর পরিবর্তে আই কল্ড ব্যবহার করবা, আর সরাসরি আই কল্ড, কাকে কল করছে, হিমকে, আই কল্ড হিমে কাওয়ার্ড বসাবা, ঠিক আছে। মানে এখানে কোনো এই যে স্ট্রাকচার দেখাই নিবা, সেট টু থাকলে সেট টু এর জায়গায় কল্ড বসাবা, অবজেক্টের জায়গায় এখন লায়ার এগুলো এখানে এ বসাবা একটা, আর লায়ার থাকলে লায়ার বসাবা, ফুল থাকলে ফুল বসাবা, এরকম, ঠিক আছে। পরবর্তী নিয়ম হচ্ছে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কংগ্রেচুলেশনস, ওয়েলকাম এগুলো বসালে এখানে থ্যাংক বা কংগ্রাচুলেটেড বা ওয়েলকাম এগুলো দুনিয়ার সহজ বিষয়। দেখো কিরকম, হি সেড টু মি,
হি সেড টু এর পরিবর্তে হি একে সেড টু এর পরিবর্তে সরাসরি হি থ্যাঙ্কড মি বা হি কংগ্রাচুলেট মি, হি সেড টু মি, দেখো হি সেড টু মি থ্যাংক ইউ বা কংগ্রাচুলেশনস, তো সেখানে হি থ্যাঙ্কড, হি থ্যাঙ্কড মি, হি কংগ্রাচুলেটেড মি, হি ওয়েলকাম মি, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো দেখলে পারবা। হি সেড টু বাদ দিয়ে সরাসরি থ্যাঙ্কড মানে ভার্বে ভিটু করে দিবা সবগুলো, এই যে থ্যাঙ্ক মি, কংগ্রাচুলেট মি, ওয়েলকাম মি, সেড টু যে ভিটু করে দিবা, আর এই থ্যাঙ্ক ইউ বাদ যাবে, এই থ্যাঙ্ক ইউটা এখানে বসাই দিলাম, সেড টুটাও কাটে দিয়ে, এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, আর কি থাকলো, কাম ইন মাই ফ্রেন্ডস, আচ্ছা এগুলো এটা অ্যাড্রেস করে, এটা মাই ফ্রেন্ডস কাম ইন মাই ফ্রেন্ড, এই বন্ধুদেরকে অ্যাড্রেস করছে, তো এগুলোকে এরকম করতে হয় যে অ্যাড্রেসিং, এগুলো তোমরা যদি না পারো আমি শেখাবো। অ্যাড্রেসিং এর পরে কাকে অ্যাড্রেস করছে, তার বন্ধু, বন্ধু বলতে একটা বন্ধুকে বলছে, তাই এই কারণে প্রোনাউন হবে বন্ধুর প্রোনাউন হিম, অ্যাড্রেসিং হিম কি হিসেবে, অ্যাজ, কার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, তার ফ্রেন্ড হিসেবে, তাহলে অ্যাজ মাই ফ্রেন্ড বা হিজ ফ্রেন্ডও এখানে ব্যবহার করা যাইতো। তারপরে আই সেড কাম ইন, তাহলে আই সাইডের জায়গায় আই টোল্ড হবে, আর কাম ইনের জায়গায় হবে আই কেম ইন। এখন সরি, এটা যেহেতু ইম্পারেটিভ তাহলে টু বসাবা, যে আই সেড নাই যেহেতু আই টোল্ড হিম টু গো ইন, এটা কোনো ব্যাপারই না। এই পরের অংশ তোমরা পারো, এই অংশের জন্য অ্যাড্রেসিং অ্যাজ মাই ফ্রেন্ড, আর এইটা এই যে কাম ইনটা শেষে দিয়ে তুমি এমনি করতে পারবা, যেটা ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী। যদি না বোঝো পরের দিন ক্লাসে জিজ্ঞাসা করবা। বাকিটা কিছু বাই জব, বাই আল্লাহ, এগুলো কিছুই না। আই এম টেলিং দ্য ট্রুথ, হি সেড, মানে এই বাই জব যেখানে এই বাই গড, বাই জব, এগুলোর পরিবর্তে সয়ারিং ব্যবহার করবা, সয়ারিং বাই গড, সয়ারিং বাই আল্লাহ, মানে আল্লাহর কসম বলে না মানুষ, এইরকম আর কি। তো হি সেড, তাহলে হি সেড এর জায়গায় হি সেড থাকবে, নরমাল নিয়মে দ্যাট হবে। এখন এটা দেখো, আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে ধরবে হি, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ, টেলটা হবে টেলিং দ্য ট্রুথ, দ্যাট ট্রুথের জায়গায় থাকবে। আর এই যে বাই গড এর জন্য সয়ারিং বাই গড ব্যবহার করবা, এই যে বাই আল্লাহর জন্য সয়ারিং বাই আল্লাহ, এগুলো কোনো ব্যাপার হইলো নাকি? এই বাকি এমসিকিউ গুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা, এমন কোনো এমসিকিউ নাই আমি সলভ করে নাই। এরপরেও যদি তোমার প্রবলেম, তোমাদের কারো প্রবলেমের জায়গা তৈরি হয়, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের এই প্রবলেম সলভ করাই দিব। ন্যারেশন কেন, তোমাদের 1 নাম্বার ক্লাসে যা পড়াইছি তাও যদি সমস্যা হয় সেগুলো আমি সলভ করাই দিব। ঠিক আছে, আশা করছি তোমাদের জন্য ক্লাসটা অনেক ফ্রুটফুল হয়েছে। এটা আমাদের পেইড বেসের ক্লাস ছিল। আমি আগে গতদিন বেসিক পড়াইছি দেখে কিছু কিছু বিষয় খুব টেনে গেছি, এগুলো আমার যারা পেইড বেসিক স্টুডেন্ট, যারা 2টা ক্লাসই দেখবে তারা খুব সুন্দরভাবে এই ক্লাসটা বুঝতে পারবে। তাহলে মাস্টার ইংলিশ যে এ টু জেড কোর্সের, আমাদের মাস্টার ইংলিশ এ টু জেড গ্রামার পার্টের যে লাইফ টাইম কোর্সটা আছে, সেখানে মাস্টার বইয়ের গ্রামার এবং প্রতিটি এমসিকিউ ইও টার্ম সহ ব্যাখ্যা পাবা। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা একদম ফ্রিতে পাবা। প্রতিটি ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ডেড থাকবে, এবং জুমে লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে, প্র্যাকটিস শিট এবং ব্যাখ্যা উদাহরণ সহ অনুশীলন। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা। শনি সোম বুধ ক্লাস টাইম রাত 10টার সময়, এবং মাত্র 3 মাসের মধ্যে ক্লাস শেষ হবে। বইটা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলতেই থাকবে, এবং মাত্র 510 টাকা কোর্স ফি। ভর্তি হতে এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হবা, আমি যেভাবে পড়াই সেভাবে প্রতিটা ক্লাস হবে। ঠিক আছে, আর আমাদের পেজের নাম হচ্ছে ইংলিশ সিকার্স। ঠিক আছে, ইংলিশ সিকার্স আমাদের পেজ, তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সকলেই। আকলিমা সুলতানা অনেকক্ষণ পর একটা কমেন্ট করছো, ভালো থাকবা সবাই। ওকে, ধন্যবাদ সকলকে। আর আগামীকালের নিয়ম অনুযায়ী ক্লাস হবে।